এই করে তো আজকে 10 দিন। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এই কয়েকদিন আগে যে পরীক্ষাটা হলো জিডিএম থাইরয়েড মাল্টিপল প্রেগন্যান্সি, সেটার সলভ ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম। আমরা হচ্ছে এখন রুটিন অনুযায়ী সলভ ক্লাসটা করি। তারপর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা গ্রুপে মেসেজ করতে পারেন সেটা নিয়ে। এখন তো অত পার্টিসিপেন্ট দেখছি না, তো যখন আপনারা রেকর্ডেড ক্লাসটা করবেন তখন কোয়েশ্চেন থাকলে আমাদের রেফার করবেন, আমাদের মেনশন করে কোয়েশ্চেন জিজ্ঞেস করলেই হবে। আচ্ছা, সো আমাদের এসবিএ তে ছিল ফার্স্ট কোয়েশ্চেনটা যদি শুরু করি, যে মাল্টিপল প্রেগন্যান্সি ইজ কনসিডার্ড অ্যাজ আ হাই রিস্ক প্রেগন্যান্সি। The risks of complication is highest in case of monochorionic twins. One such complication is the Polyoli syndrome, the extent of which is quantified by a system called. এখানে কিছু কোয়ান্টিফিকেশন সিস্টেমের নাম বলা হয়েছে যেগুলো আমাদের মেডিকেল সায়েন্সে কিছু প্যাথোলজির সাথে রিলেটেড। আর এই কোয়েশ্চেনটা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে টুইন টু টুইন ট্রান্সমিশন সিনড্রোম হলে যে আমরা পিরিয়ডিক সিনড্রোম যেটাই হয় সেটাকে আমরা একটা স্টেজিং করি। হ্যাঁ, এটা আমাদের মাল্টিপল প্রেগন্যান্সিতে সুন্দর করে লেখা আছে। এটা হচ্ছে আমাদের কুইন্টেরো স্টেজিং। তো এটা হচ্ছে আমাদের অপশন সি। আপনারা ভালো করেই জানেন অন্যগুলা, যেমন রবসনস ক্রাইটেরিয়া হচ্ছে সিজার সেকশনের কোয়ান্টিফিকেশন, তারপরে রটারড্যামস হচ্ছে পিসিওএস এর। সো এখানে আনসার হবে কুইন্টেরো স্টেজিং। Number 2, which of the following is an important factor to consider before deciding mode of delivery in a GDM patient in low risk, no complications group? আচ্ছা, GDM চ্যাপ্টারে আমরা যখন পড়ি আমাদের টাইমিং অফ ডেলিভারি, মোড অফ ডেলিভারি ডিপেন্ড করে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কত আর কোনো অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশন আছে নাকি সেটার উপর। এখন যখনই আপনাকে কোয়েশ্চেন বলে দিচ্ছে যে লো রিস্ক, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে পেশেন্ট হচ্ছে লো রিস্ক আর যার হচ্ছে কোনো কমপ্লিকেশনস নেই, তার মানে কি যে তার বডি ওয়েট কন্ট্রোলে আছে। এই কোয়েশ্চেনই কিন্তু আপনাকে হিন্ট দিয়ে দিচ্ছে তার ব্লাড সুগার কন্ট্রোলে আছে। ব্লাড সুগার কন্ট্রোল থাকলেই আমরা জিডিএম এর পেশেন্টকে লো রিস্ক বলতে পারি, না হয় কিন্তু তারা কনসিডারেবল রিস্কে থাকে। আর ম্যাক্রোসোমিক বেবি যেটা, সেটা হচ্ছে জিডিএম এর একটা কমপ্লিকেশন। সো আপনাকে কোয়েশ্চেন যখন বলবে নো কমপ্লিকেশনস গ্রুপ, তখন কিন্তু ম্যাক্রোসোমিক বেবি আসবে না। সো এখানে আমার জন্য, আর এমনিতেও আমরা যখনই কোনো একটা লো রিস্ক পেশেন্ট, কমপ্লিকেশনস বিহীন একটা ডেলিভারি মোড ডিসাইড করি, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসেসমেন্ট হচ্ছে পেলভিক অ্যাসেসমেন্ট। তার কি কোনো পেলভিক ডিসপ্রপোর্শন আছে নাকি, তার হচ্ছে আমরা এমনিও আমরা পিভি এক্সামিনেশন করলেই বুঝতে পারি যে সেখান থেকে একটা ভ্যাজাইনাল ডেলিভারি কি সুটেবল হবে নাকি হবে না। সো আমাদের আনসার হবে অপশন ডি, pelvic assessment. আচ্ছা, question number 3, which of the statements below is accurate about thyroid disorder in pregnancy? ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন টাইপ, যেখানে আপনার একটা ডিজিজ বা একটা কন্ডিশনের উপর কিছু স্টেটমেন্ট দিয়ে খুব ছোট্ট একটা মাত্রায় কিছু বদলাবে, আর আপনার ঠিক করতে হবে কোন সেন্টেন্সটা কারেক্ট। তো এগুলিতে এরকম কোয়েশ্চেনে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেমন প্রথম কোয়েশ্চেনটা বলছে যে হাইপোথাইরয়েড মাদার can cause hyperthyroidism in fetus. এটা হচ্ছে আপনারা যদি থাইরয়েডের চ্যাপ্টারটা বের করেন সেখানেই লেখা আছে যে ফিটাল যে রিস্ক গুলো, আমরা যদি কমপ্লিকেশন চিন্তা করি
এখানে ফিটাল কমপ্লিকেশনের মধ্যে ফিটাল হাইপোথাইরয়েডিজম হতে পারে, ফিটাল ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের ইস্যু হতে পারে, কিন্তু হাইপোথাইরয়েড মাদার থেকে কিন্তু হাইপারথাইরয়েডিজম হবে না। হাইপারথাইরয়েড মাদার থেকে হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম দুইটাই হতে পারে, কিন্তু হাইপোথাইরয়েড মাদারের থেকে শুধু ফিটাসের যদি হয় হাইপোথাইরয়েডিজম হবে। ঠিক আছে, তারপর অপশন বি যেটা বলছে পোস্টপার্টাম থাইরয়েডিটিস হ্যাজ মেজরিটি প্রগনোসিস অফ ডেভেলপিং ইনটু হাইপারথাইরয়েডিজম। পোস্টপার্টাম থাইরয়েডাইটিসের ফেটটা আপনাদেরকে নিশ্চয়ই বলা হয়েছে ক্লাসে, যে আমরা যদি দুই ভাগে চিন্তা করি, মেজরিটি মানে 3/2 2/3 এর পেশেন্টেরই হচ্ছে ইউথাইরয়েড স্টেটাস হবে। ঠিক আছে, তো মেজরিটি ফেট কিন্তু ইউথাইরয়েড স্টেজ, আর হাইপোথাইরয়েড হবে রিমেইনিং 1/3। ওকে, সো এখানে এটাও ফলস স্টেটমেন্ট। এখন যদি আমি অপশন সি দেখি, এখানে বলা হচ্ছে বোথ হাইপোথাইরয়েডিজম এন্ড হাইপারথাইরয়েডিজম হ্যাজ কমন এটিওলজি অফ অটোইমিউন ডিজিজ। এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু, কারণ আপনি যদি হাইপোথাইরয়েডিজমের সবচেয়ে কমন কজ চিন্তা করেন, সেটা হবে কি হাসিমটোস থাইরয়েডাইটিস, যেটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। আর হাইপারথাইরয়েডিজমের সবচেয়ে কমন কজ হচ্ছে গ্রেভস ডিজিজ, সেটাও একটা অটোইমিউন ডিজিজ। তো দুইটা কন্ডিশনেই আমার অটোইমিউন ডিজিজ হচ্ছে কমন এটিওলজি। আচ্ছা, অপশন ডি তো অবভিয়াসলি ভেরি রং। রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দিলে তো আমরা পেশেন্টের কনসিভ করতেই একটা ইন্টারভাল দিই, টাইম দিই, সেখানে আমরা কখনোই প্রি কনসেপশনাল স্টেটাসে যখন একজন কনসিভ করতে চাচ্ছি তাকে আমরা রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দিব না। রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দিলে অলমোস্ট বলা হয় যে কনসেপশনকে ডিলে করা লাগবে, যে অবভিয়াসলি আমরা প্রি কনসেপশনাল পিরিয়ডে রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দিতে পারবো না। আর অপশন ই বলেছে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম হ্যাজ অ্যাডভার্স ইফেক্টস অন প্রেগন্যান্সি, এটাও একটা ফলস স্টেটমেন্ট। হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম প্রেগন্যান্সিতে অ্যাডভার্স ইফেক্ট করে, কিন্তু সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট করে না, ও প্রেগন্যান্সির উপর ওর খুব খারাপ আউটকাম থাকে না। Question number 4. Your patient's second gravida with 28 plus weeks of pregnancy with hypothyroidism with diabetes mellitus has come for follow-up. You suggest some tests including thyroid profile. What is the ideal lower limit of TSH at this period of gestation? So এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রাইমেস্টার, তাই না? 28 weeks মানে সেকেন্ড ট্রাইমেস্টার। TSH এর যে ভ্যালুস গুলো, এগুলি ট্রাইমেস্টার অনুযায়ী ভাগ করা থাকে, সেটা বইয়ে ওভাবে বড় করে লেখা নাই, তাই আপনারা যখন এই ক্লাসটা করবেন পাশে নোট করে রাখবেন যে আমাদের টার্গেটটা কি থাকে। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা রাখতে চাই 0.1 থেকে less than 2.5, মানে ফার্স্ট ট্রাইমেস্টারের লোয়ার লিমিট হচ্ছে 0.1, আপার লিমিট হচ্ছে 2.5। সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে আপনার আপার লিমিট হচ্ছে 3.3 থাকতে হবে, আর লেস দেন 3 এর বেশি হওয়া যাবে না থার্ড ট্রাইমেস্টার আর সেকেন্ড ট্রাইমেস্টারে। আর সেকেন্ড ট্রাইমেস্টারে লোয়ার লিমিট হচ্ছে 0.2, আর থার্ড ট্রাইমেস্টারে লোয়ার লিমিট হচ্ছে 0.3। তাহলে উনি যেহেতু 28 উইকসে, তার লোয়ার লিমিট বা স্টার্টিং রেঞ্জ ফর TSH উইল বি 0.2 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট। আচ্ছা, এটা খুব ইজি একটা মার্কস পরীক্ষাতে আসার জন্য। হ্যাঁ, ভ্যালুস এর কোয়েশ্চেন মনে রাখলে ভালো, এটা ইজি আমাদের মার্কস পাওয়ার জন্য। আচ্ছা, এখানে নেক্সট কোয়েশ্চেন বলছে একটা মাল্টিপল প্রেগন্যান্সি থেকে, যে আফটার ডেলিভারি অফ দ্য ফার্স্ট twin you did a vaginal examination and find that the second baby has longitudinal life. There is no progress in the next 20 minutes. What is your next course of action? আচ্ছা, আমরা টুইনের সেকেন্ড বেবির জন্য 20 মিনিটের মতো ওয়েট করতে বলা হয়। তারপর আমরা যখন ভাজিনাল এক্সামিনেশন করে দেখলাম লাইটটা ফেভারেবল, আপনার নেক্সট কোর্স অফ অ্যাকশন হচ্ছে ARM, অপশন হচ্ছে বি। ঠিক আছে, যে আমরা হচ্ছে ARM করে দিলে লোকালি প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়ে পেশেন্টের কন্ট্রাকশনস বেড়ে হোপফুলি ডিসেন্ট হবে। যখন সেটাও কাজ করবে না, তখন আমরা অক্সিটোসিনে যাব, কিন্তু আমরা শুরুতেই অক্সিটোসিনে যাব না, শুধু আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করব। সো অপশন উইল বি বি। Question number 6. Which system gets most adversely affected in a congenitally malformed GDM fetus? ঠিক আছে, এটা GDM চ্যাপ্টারে দেখবেন যে আমাদের একটা পার্সেন্টেজ দেয়া আছে, যে GDM হলে ফিটাসের কোন সিস্টেমের ইনভলভমেন্ট কতটুকু। সেখানে আপনারা দেখবেন যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে সবচেয়ে কমন,
ওখানে আসলে পার্সেন্টেজ দেয়া নাই, কিন্তু এটা আলাদা করে লেখা আছে যে মোস্ট কমন, মানে যদি জিডিএম এ ম্যালফরমেশন হয় সবচেয়ে প্রথমে এফেক্ট করবে সিবিএস সিস্টেমকে। আচ্ছা, it is recommended to check HbA1c levels patient diagnosed as GDM to anticipate any risks of congenital malformation. Ideally, at how many weeks of gestation should this be done? আচ্ছা, HbA1c আমাদেরকে কি বলে? ইন থিওরি আমাদেরকে একজনের গত 3 মাসের ফাস্টিং ব্লাড গ্লুকোজের লেভেলটা বলে, তাই না? যে সে কতটুকু কন্ট্রোলে ছিল। আর কনজেনিটাল ম্যালফরমেশন হওয়ার সবচেয়ে পিক টাইম হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার। সো আমরা যখন HbA1c দেখতে চাই, আমরা চাই হচ্ছে যে স্পেশালি উইথ দ্য পারপাস যে কনজেনিটাল ম্যালফরমেশন হওয়ার চান্স কত, সেই কারণে যদি আমি HbA1c দেখতে চাই, তাহলে সেটা হতে হবে ফার্স্ট ট্রাইমেস্টারের ঠিক পরপর, যাতে ওই টাইমটাতে গত 3 মাস মানে 12 উইকস পরে। এই জন্য আমাদের টেক্সট বুকে রেকমেন্ডেড যে আমরা 16 উইকসে এই HbA1c টা দেখি। আপনি যদি 16 উইকসে করেন, তার আগে যে 3 মাস, দ্যাট মিনস দি এন্টায়ার ফার্স্ট ট্রাইমেস্টারে কত কন্ট্রোল ছিল সেটা আসবে। সো এটাও হচ্ছে জিডিএম চ্যাপ্টারে সুন্দর করে লেখা আছে HbA1c টা আমরা কখন দেখি। তো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর এসপিএম। Number 8 অনেক স্ট্রেট ফরওয়ার্ড ছিল যে GDM patient in labor, plasma blood glucose checked every 2 hours for active labor and every 3 hours for inactive phase. What should the ideal range be? এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে আপনার এটা এসবিএ তে আসতে পারে, এসকিউ তে আসতে পারে, এমনকি অসপি তে আসতে পারে। আপনি যখন একটা জিডিএম এর পেশেন্টকে ম্যানেজ করবেন, আপনার অ্যাক্টিভ লেবারে 2 আওয়ার পর পর দেখা লাগবে, ইনঅ্যাক্টিভ ফেজে 3 আওয়ার্স পর পর দেখা লাগবে। আর এই রেঞ্জটা হচ্ছে 4 to 7 মিলিমোল পার লিটার। এটা হচ্ছে টেক্সট বুকে লেখা আছে চ্যাপ্টারে। In hyperthyroid mothers, beta blocker may be given for sympathomimetic features. When can it not be used due to adverse effect on fetus? আচ্ছা, 32 weeks এর পরে আমরা হচ্ছে বিটা ব্লকার্স ইউজ করি না, এটা ফিটাল হাইপোগ্লাইসিমিয়া করতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা বইয়ে আপনারা একটা পাশে লিখে রাখবেন যে যখন আমাদের হাইপারথাইরয়েডিজমের কেসে কিন্তু বিটা ব্লকার্স খুবই এফেক্টিভ একটা ট্রিটমেন্ট। যখন পেশেন্টের প্যালপিটেশনস হয়, খুবই সিম্প্যাথোমিমেটিক ফিচার্স হয়, এগুলিকে কন্ট্রোল করার জন্য আমরা হচ্ছে বিটা ব্লকার খুবই এফেক্টিভ একটা মেডিকেশন, কিন্তু এটা আমরা 32 উইকস এর পরে দেওয়া যায় না। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, একটু নোট করে রাখবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে when auscultating for fetal heart sound in a twin gestation, what should be the difference between two heartbeats? First fetal heart sound আর second fetal heart sound যে আমরা দেখবো, সেটা যে দুইটা ডিফারেন্ট সোর্স, আপনি যে কনফার্ম করবেন যেটা দুইটা চিলড্রেন থেকে আসছে, সেটার হচ্ছে ডিফারেন্স থাকা লাগবে 10 beats per minute। এটা হচ্ছে কি মাল্টিপল প্রেগন্যান্সিতে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে সুন্দর করে লেখা আছে মাল্টিপল প্রেগন্যান্সিতে। আর এটার কিছু কন্ডিশনস আছে, এটা একটু রিভিশনের মধ্যে বলে দিই যে আমরা যখন টুইন জেস্টেশনে ফিটাল হার্ট সাউন্ড দেখবো, কয়েকটা ক্রাইটেরিয়া আছে। একটা কি যে দুইটা অবজারভার থাকা লাগবে, ওদের মাঝখানে একটা সাইলেন্ট এরিয়া থাকা লাগবে, আর দুইটা অবজারভার একই সময়ে দেখতে হবে, একই সময় দুইটা হার্ট সাউন্ড শুনতে হবে, আর দুটার মাঝে 10 বিটস এর ডিফারেন্স থাকতে হবে। তো এই ক্রাইটেরিয়া গুলো একটু মনে রাখবেন। এটা এসবিএ তে আসতে পারে, অসপিতেও আসতে পারে, এসকিউ তেও আসতে পারে। এখন আমরা এসকিউ ডিসকাশনটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, এই এসকিউ এর যে অ্যানসার গুলা আমি এটা একটা ফরম্যাটের মতো করে লিখেছি, আমরা এলাবোরেট ডিসকাস করব সলভ ক্লাসে। আপনারা চেষ্টা করবেন এটা হার্ড কপিটা জোগাড় করে নেবেন, আর যে আনসারটা আমি লিখেছি সেটা একটা ফাউন্ডেশনের মতো ইউজ করে আরো এলাবোরেটলি লিখবেন। আমাদের আরো মিডটার্মে আরো বেশি লেখা লাগে, কিন্তু যাতে আপনাদের একটা প্র্যাকটিস হয়, এই জন্য আমি এখানে জাস্ট আউটলাইনটা লিখেছি। হ্যাঁ, এখন এই যে
বল জিডিএম এর কোয়েশ্চেন প্রথমটা, women presents at 30 weeks of pregnancy, previous history of GDM and IUD। তাহলে আমরা যদি এখানে দেখি that ওনার হচ্ছে দুইটা রিস্ক ফ্যাক্টর, তাই না? তার আগের প্রেগনেন্সিতে জিডিএম ছিল, আগের প্রেগনেন্সিতে আইইউডি হয়েছে একটা টার্মে। এখন যেটা কারেন্ট ব্লাড সুগার সেটা হচ্ছে 11 মিলিমোল পার লিটার। এটা হচ্ছে কি পোস্ট প্র্যান্ডিয়াল, তাই না? ডেফিনেটলি এটা হচ্ছে এলিভেটেড, এটা হচ্ছে নর্মালের থেকে অনেক বেশি। পোস্ট প্র্যান্ডিয়াল তার 7.8 বেশি গুণা হয়, রাইট? 7.8 এক্সিড করলেই এটা বেশি, সেখানে এটা 11 আসছে। আমার মনে হয় আমি একটু 3 মিনিটের একটা ব্রেক নিই, কারণ আজান দিচ্ছে, আজানে শোনা যাচ্ছে না, আর আজানের উপর এত জোরে কথা বলা উচিত না। সো আমি একটু 2 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, হ্যাঁ? ওকে, সো আমরা হচ্ছে যখন একটা কোয়েশ্চেন, এটা কিন্তু মিডটার্মে অনেক কমন একটা স্টেম, যে একটা সিনারিও দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে যে রেলেভেন্ট হিস্ট্রি, রেলেভেন্ট হিস্ট্রি
না কে আসো কি হয়েছে এদের শেষ হয়ে গেছে নাকি লোডিং হইতেছে লোডিং হইতেছে চিনি তাও হয় না হিস্ট্রি মানে কি আপনি হচ্ছে দেখেন মার্কসও খুবই অল্প 2 মার্কস, তো এখানে খুব বেশি লিখে আপনার অন্য অন্য কোয়েশ্চেনে সময় লুজ করা যাবে না, ঠিক আছে? তো যখন রেলেভেন্ট হিস্ট্রি বলে তার মানে কি যে এই পেশেন্টের যে কোমরবিডিটি, যে সমস্যাগুলা, সেগুলির বেসিসে আমি রেলেভেন্ট সেটার সাথে রিলেটেড আমি কি কি জিজ্ঞেস করবো, তাই তো? সো যার হচ্ছে একটা প্রিভিয়াস জিডিএম এর হিস্ট্রি আছে প্লাস একটা আইইউডি, দুইটা কিন্তু রিলেটেড। জিডিএম থেকে কিন্তু সাইলেন্ট সাইলেন্ট আইইউডি হয়ে যেতে পারে, জিডিএম থেকে স্টিল বার্থ হয়ে যেতে পারে, তাই না? আর এখন আমরা দেখছি যে সে আপনার কাছে জাস্ট 30 উইকসে আসছে, তার এখনই কিন্তু ব্লাড গ্লুকোজ অনেক এলিভেটেড, তার মানে তার আনকন্ট্রোলড জিডিএম আছে, তাই না? তাহলে এই পেশেন্টের যে হিস্ট্রি গুলো আমরা নিব, সেখানে ইম্পর্টেন্ট কি কি আসবে, চলেন সেটা আমরা একটু ডিসকাস করি। আচ্ছা, নাম্বার 1, পেশেন্টের এজ একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দিস হিস্ট্রি, বিকজ আপনি দেখেন যে যার প্রিভিয়াস জিডিএম তার দুইটা ফেট হতে পারে, তার জিডিএমটা ঠিক হয়ে যেতে পারে, তার জিডিএম আবার রিকারেন্স হতে পারে, আবার অনেক সময় জিডিএম থেকে মানুষের ডিএমও হয়ে যেতে পারে, তাই না? এখন এজ একটা রিস্ক ফ্যাক্টর ইটসেলফ। আপনি যদি পেজ 266 দেখেন ইসেতে আমাদের অবস্টেট্রিক বইয়ের, সেখানে হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর জিডিএম এ কয়েকটা রিস্ক ফ্যাক্টর আছে, সেখানে লেখা আছে যে এজ ওভার 30 ইয়ার্স। তো একটা পেশেন্টের যখন এজ 30 ইয়ার্স এর বেশি হয়ে যাবে একটা মাদারের,
তার কিন্তু জিডিএম ডেভেলপ করার রিস্ক ফ্যাক্টর বেড়ে যাবে। তো আমার মেইন কাজ কি রেলেভেন্ট হিস্ট্রি থেকে বোঝা যে এই পেশেন্টটা এখন কতটা রিস্কে আছে। সো এজ যখন 30 ইয়ার্স এর বেশি হয় সেখানে তার জিডিএম এর রিস্ক বাড়ে। তো আপনারা যখন এটা পরীক্ষায় লিখবেন, এই যে প্রত্যেকটা পয়েন্ট লিখে সেটার সাথে ছোট করে ডেসক্রিপশন দিবেন। যেমন এখানে হবে যে তার এজ যত বাড়বে তার জিডিএম এর চান্স তত বাড়বে। প্যারিটি হচ্ছে আমাকে কিসের কোন কোন ডিসিশনে হেল্প করবে। প্যারিটি একটা হচ্ছে যে আমার প্যারিটির সাথে বাচ্চার সাইজ বাড়তে পারে, প্যারিটির সাথে বাচ্চার ওয়েট বাড়তে পারে, প্যারিটির সাথে আমার জানা লাগবে তার আগের মোড অফ ডেলিভারি কি ছিল, কারণ সেটার উপর ডিসিশন হবে যে এখন প্রেগনেন্সিতে তার আমার কি কি প্রিপারেশন নেওয়া লাগবে। তারপর ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলাইটাস, বিকজ সেটাও একটা রোল প্লে করবে। সেটা তো অনেক ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর। তার যদি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে ডিএম এর, তাহলে তো তার এখন জিডিএম হওয়ার অনেক চান্সই আছে, বিশেষ করে তার যেহেতু প্রিভিয়াস প্রেগনেন্সিতে জিডিএম। তারপর অকুপেশন এন্ড লাইফস্টাইল নিয়ে আমার জিজ্ঞেস করা লাগবে, বিকজ সেটা একটা রিফ্লেকশন সে কি জব করে, তার লাইফস্টাইলটা কেমন, উইল গিভ আস অ্যান আইডিয়া যে তার ব্লাড সুগার কিরকম কন্ট্রোলড থাকে বা কতটা কন্ট্রোল লাগবে। আমরা কোয়েশ্চেনে অলরেডি দেখছি যেটা আনকন্ট্রোল। তো আমরা যদি জানতে পারি ফর এক্সাম্পল তার লাইফস্টাইলটা সেডেন্টারি, সে খুব কম নড়াচড়া করে, তাহলে আমাদের পরবর্তী ক্লিনিক্যাল অ্যাডভাইস কি থাকবে, সেটাতে বেশি করে এক্সারসাইজ করে, সেটাতে হেলদি ইটিং করে। সো এই জন্য আমার এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা লাগবে। আর যেহেতু এখানে জিডিএম এন্ড আইইউডি দেখেন দুটা জিনিস বলা হয়েছে, আমার আইইউডি নিয়েও চিন্তা করা লাগবে, which is why I have to ask যে তার প্রিভিয়াস প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশনস ছিল নাকি। কারণ প্রেগনেন্সিতে কি হয়, একটা কমপ্লিকেটেড প্রেগনেন্সির সমস্যা হচ্ছে যে এটার রিকারেন্সের চান্স থাকে। প্রিভিয়াস প্রেগনেন্সিতে যদি তার ব্লাড সুগার লেভেলস আনকন্ট্রোলড থাকে, তাহলে সেটা আমাকে একটা আইডিয়া দিচ্ছে যে তার বডির একটা টেন্ডেন্সি, তার নিজের একটা টেন্ডেন্সি টু হ্যাভ আনকন্ট্রোলড ব্লাড সুগার। তার আগে হাইপারটেনশন হয়েছিল নাকি, প্রিক্ল্যাম্পসিয়া ছিল নাকি, কারণ এগুলি তার আগের প্রেগনেন্সির ফেট আমাকে একটা আইডিয়া দিতে পারে অ্যাবাউট এখনকার প্রেগনেন্সি। তার আগের বেবিটা কি বিগ বেবি ছিল নাকি, কোনো কনজেনিটাল অ্যানোমালি ছিল নাকি, বার্থ ডিফেক্ট ছিল নাকি। আর অবভিয়াসলি এখন তাছাড়া যেহেতু ডায়াবেটিস, থাইরয়েড, এগুলো যখনই আপনারা পড়বেন মনে রাখবেন অটো ইমিউন ডিজিজেস তাদের একটা টেন্ডেন্সি থাকে টু কো এক্সিস্ট। দেখবেন যে ইউজুয়ালি দেখবেন রিয়েল লাইফেও দেখবেন যে মানুষটা ডায়াবেটিস আছে তার হয়তো হাইপোথাইরয়েডিজমও আছে, কারণ অটো ইমিউন ডিজিজের একটা কো এক্সিস্টিং টেন্ডেন্সি থাকে। সো তার এমন হতে পারে যে একটা জিডিএম এর পেশেন্টের কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে, এসএলই, থাইরয়েড, ক্রনিক হাইপারটেনশন, এগুলো কিন্তু আমার রুল আউট করা লাগবে। আর কারেন্ট প্রেগনেন্সি নিয়েও আমার জিজ্ঞেস করা লাগবে যে সে রেগুলার অ্যান্টিনেটাল কেয়ারে ছিল নাকি। কেন আমি এটা জিজ্ঞেস করবো, কারণ এরকম 30 সপ্তাহে যখন সে আনকন্ট্রোলড ডায়াবেটিস নিয়ে আসবে, আপনার জানা লাগবে যে সে কি আসলে মেডিসিন পাচ্ছে নাকি মেডিসিন পেয়ে কমপ্লায়েন্স নাই তার, নাকি তার হচ্ছে মেডিকেশন তাকে স্যুট করছে না, মেডিকেশনের কি ডোজ বাড়ানো লাগবে, এসব ডিসিশন নেওয়া লাগবে। বিকজ আনকন্ট্রোল ব্লাড সুগার ক্যান লিড টু সাইলেন্ট আইইউডি। আর আমরা দেখছি তার হিস্ট্রিতে এরকম একটা আইইউডির হিস্ট্রি আছে, তার মানে তার হয়তো আগের প্রেগনেন্সিতেও এরকম কোন একটা ফেট ছিল। দিস ইজ ওয়াই আমাদের এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করা লাগবে। এরকম কোয়েশ্চেন যখনই আসবে জাস্ট কিছু মিনিট, কিছু সেকেন্ডের জন্য চিন্তা করবেন যে আপনি যেখানেই ট্রেনিং করছেন সেখানে আপনি এরকম একটা রুগী পেলে কি কোয়েশ্চেন জিজ্ঞেস করতেন, তখনই দেখবেন আপনার অনেকগুলো পয়েন্টস চলে আসছে। তাছাড়া আপনারা তো ইনশাল্লাহ সব চ্যাপ্টার ভালো মতোই পড়ে যাবেন, আপনাদের আরো ভালো আইডিয়া হবে, দেখবেন আপনারাই এখানে আরো পয়েন্টস অ্যাড করতে পারছেন। হ্যাঁ, কিন্তু এইসব পয়েন্টস গুলো যেমন বাদ দেওয়া যাবে না। আচ্ছা, কোয়েশ্চেন বি, হাউ উইল ইউ মনিটর দ্য মাদার অ্যান্ড চাইল্ড অ্যান্টিনেটালি। আপনার কাছে অ্যান্টিনেটাল পিরিয়ডে তাকে আপনি কিভাবে মনিটর করবেন। আচ্ছা, এখন উনি আসছে 30 উইকসে, এখন আমরা জানি না তার আগের এএনসিটা কেমন ছিল, কিন্তু ডেফিনেটলি এরকম আনকন্ট্রোল ব্লাড সুগার নিয়ে আসলে আপনার অ্যাডভাইস থাকবে যে অন্তত এখন থেকে সে রেগুলার অ্যান্টিনেটাল চেকআপে থাকুক। যার নিজেকে আপনার পেশেন্টকে সবসময় শিক্ষাই দিতে হবে জিডিএম এর পেশেন্ট, যাতে তারা সেলফ মনিটরিং করে ব্লাড সুগার। এটার সুবিধা কি যে তারা যদি সেলফ মনিটরিং করে, আমরা যদি শিখিয়ে দিই রোগীদের যে কোনটা বেশি কোনটা কম, সেটার সাথে যদি মেডিকেশনের অ্যাডভাইসটা বলে দিই যে ব্লাড সুগার এতটা হলে সে ইনসুলিন এত নিবে, তাহলে কি হবে তার নিজেরও একটা কন্ট্রোল থাকবে ব্লাড গ্লুকোজের উপর। এখন এই জিডিএম এর পেশেন্টের 30 উইকসে আসছে, এখন উনি হচ্ছে 2 উইকলি অ্যান্টিনেটাল চেকআপে থাকবে আনটিল টার্ম। এন্ড অ্যাট ইচ ভিজিট আমার কি কি দেখা লাগবে, তার ওয়েট,
তার কোনো ইডিমা আছে নাকি, ব্লাড প্রেশার দেখা লাগবে, সিম্পাইশিও ফান্ডাল হাইট দেখা লাগবে, ফিটাল হার্ট সাউন্ড দেখা লাগবে। তার খুব র্যাপিড ওয়েট গেইন বা ইডিমা যদি হয় তাহলে সেটা কি সাজেস্ট করবে, যে প্রি এক্লাম্পসিয়া, যেটা জিডিএম এর অনেক হাই রিস্ক থাকে, যে ডায়াবেটিক ওমেন, জিডিএম ওমেন, দে হ্যাভ আ হাই রিস্ক ফর প্রি এক্লাম্পসিয়া। তাহলে আমরা ওয়েট, ইডিমা এসব দেখবো, ব্লাড প্রেশার দেখে স্ক্রিনিং করব। পারলে আমরা এখানে আপনারা আরেকটা জিনিসও অ্যাড করতে পারেন, যে যদি প্রি এক্লাম্পসিয়ার একটা টেন্ডেন্সি থাকে, ওনার যখন ব্লাড প্রেশার বেশি আসবে তখন কিন্তু আমরা ইউরিন অ্যালবুমিনও স্ক্রিনিং করতে পারি। আর ফিটাল মনিটরিং তো মোটামুটি একটা বেসিক মনে রাখবেন, যে ইউজুয়ালি আমরা 28 উইকস থেকে ফিটাল মনিটরিং শুরু করি। আর এখন তো ও অলরেডি 30 উইকসে চলে আসছে, তো 32 উইকস এর পর আপনার যে মনিটরিংটা হবে, যে সিটিজি বা নন স্ট্রেস টেস্ট, এটা উনি উইকলি করবে। কেন এটা উইকলি করবে? কারণ ওনার জিডিএমটা আনকন্ট্রোলড, সে আউটডোর বেসিসে একটা সিটিজি বা নন স্ট্রেস টেস্ট করবে for us to have an idea যে ফিটাসটা কেমন আছে, তাই না? বিকজ ব্লাড গ্লুকোজ ইজ আনকন্ট্রোলড। আর যখনই তার সিটিজিটা নন রিঅ্যাক্টিভ হবে, তখন আমার করতে হবে কি আল্ট্রাসাউন্ড উইথ বায়োফিজিক্যাল প্রোফাইল। আর পেশেন্টের যদি কখনো ভ্যাসকিউলোপ্যাথি থাকে, মানে যেটা ডিএম যখন খুবই আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন ভ্যাসকিউলোপ্যাথি হতে পারে, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, পেরিফেরালি হতে পারে, কোনো অক্লুশন হতে পারে। তখন কিন্তু আপনি তখন একটা টেন্ডেন্সি বা একটা অ্যাজাম্পশন থাকবে যে প্লাসেন্টাল লেভেলেও তার ইনসাফিসিয়েন্সি আছে। তাহলে পেশেন্ট যখন একটা জিডিএম বা ডায়াবেটিক পেশেন্টের ভ্যাসকিউলোপ্যাথি থাকবে, তখন কিন্তু আপনার ফিটাসকে মনিটর করতে ডপলার ভেলোসিমেট্রি করা লাগবে, বিকজ ইউ হ্যাভ টু লুক ফর প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। ঠিক আছে? সো মোটামুটি এভাবেই এটা একটা স্কেলেটন। এগুলিতে আপনারা আরো পয়েন্টস অ্যাড করতে পারেন। আপনাদের একটা ক্লাস আমি জানি না হয়ে গেছে নাকি, যেটা ফিটাল মনিটরিং এর উপর, যে সিটিজি কিভাবে করা হয়, তারপর মানে কত উইকস থেকে করা হয়, কত রেঞ্জে করা হয়, ওটা একটা বেসিক আনসার লিখে রাখবেন। কারণ যে কোনো হাই রিস্ক প্রেগনেন্সি, জিডিএম বলেন, ডিএম বলেন, প্রি এক্লাম্পসিয়া বলেন, যেখানে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনের ভয় থাকে বা ফিটাল ডিস্ট্রেস বা আইইউডি হওয়ার ভয় থাকে, সেখানে কিন্তু আমরা খুব রেগুলারলি মনিটরিং করি। সেরকম একটা আনসার, যেমন এখানে যেমন একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, এরকম একটা আনসার লিখতে হবে। হ্যাঁ, যে আমরা কবে কোন উইকস থেকে কি শুরু করতে পারি। যেমন সিটিজি করতে কিন্তু ইউজুয়ালি 32 উইকস রেকমেন্ড করা হয়, তার আগে কিন্তু সিএনএস বাচ্চা ডেভেলপ করে না, ওভাবে বোঝা যায় না। আর যখন আপনার কোয়েশ্চেনে ফর এক্সাম্পল যদি প্রি এক্লাম্পসিয়ার কোয়েশ্চেন থাকতো, সেখানে যদি ফিটাল মনিটরিং বলবো, আর আপনারা যদি দেখতেন যে তার ব্লাড প্রেশারটা আনকন্ট্রোল, তাহলে কিন্তু খুব সম্ভাবনা থাকে যে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 4 উইকলি, 2 উইকলি এরকম আল্ট্রাসাউন্ড করবেন ডপলার দিয়ে, যদি গ্রোথ রেস্ট্রিকশন থাকে। সো প্রত্যেকটা কমপ্লিকেটেড ইলনেসের জন্য এটা আমার অ্যাডভাইস, যে ফিটাল মনিটরিং ছোট করে লিখে রাখবেন। এটা কিন্তু খুব ইজি মার্কস। হ্যাঁ, অনেক অনেক চ্যাপ্টার বা অনেক কোয়েশ্চেন্স দেখবেন খুব ইজি মার্কস, সেগুলি চেষ্টা করবেন যে লিখে রাখতে বা প্র্যাকটিস করে রাখতে। তাহলে হয় কি, যে পরীক্ষায় আপনি খুব মানে হাসি খুশি হয়ে পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2. 26 years old lady attended an antenatal clinic at 34 weeks with GDM. What will be the care of the neonate in this patient? আচ্ছা, GDM neonate কিন্তু অনেক পেট কোয়েশ্চেন একটা। এটা খুব হাই রিস্ক একটা বেবি, তাই না? তার ম্যাক্রোসোমিক হতে পারে, গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, তারপর বাচ্চার কনজেনিটাল ম্যালফরমেশন থাকতে পারে। এইসব মাথায় রেখে মনে রাখতে হবে যে একটা জিডিএম ডেলিভারি যখন হয়, আমরা we must ensure the presence of a neonatologist. এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। আমরা কিন্তু সবকিছু ম্যানেজ করতে পারবো না, এটা স্পেশালিটি কেয়ার হবে। তার নিওনেটোলজিস্ট থাকবে। ডেলিভারির পর আমরা ইমিডিয়েটলি কর্ড ক্ল্যাম্প করবো। ডায়াবেটিক মাদারের ইনফ্যান্ট বর্ন টু ডায়াবেটিক মাদারের কিন্তু অ্যাসফিক্সিয়া, রেসপিরেটরি ইস্যুস হওয়ার চান্স থাকে, সো আমরা অ্যাসফিক্সিয়া খুঁজবে ডক্টর, কনজেনিটাল অ্যানোমালি খুঁজবে, হাইপোথার্মিয়ার এতে ওয়াচ আউট করা লাগবে। এই ফিডিং জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা এসপি এর জন্য মনে রাখবেন, যে একটা নিওনেট বর্ন টু মাদার, তার ফিডিং as soon as possible after birth শুরু করা লাগবে। এখানে আমরা আপার টাইম লিমিট দেই within 30 minutes। আর এই ফিডিং ইন্টারভ্যালটা 2 to 3 আওয়ারলি। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, যে খাওয়ানোর আগে বাচ্চার সবসময় বাচ্চার যে বেসিক বেসাল যে ব্লাড গ্লুকোজ লেভেল, সেটা মিনিমাম 2 মিলিমোল হওয়া লাগবে। আর যখনই দেখবেন যে বাচ্চার এই যে হিল পিক করে আমরা যে ব্লাড গ্লুকোজটা দেখি, এটা যদি কখনো 2 এর নিচে চলে যায়,
আর 2 এর নিচে যদি আমি 2 বার পাই, দ্যাট মিনস less than 2 on 2 consecutive samples, বা যদি দেখি ফিটাস লেথার্জি, কোনো অ্যাবনর্মাল সাইন, পুয়ার ক্রাই, হচ্ছে স্লিপ সলডে, এসব হচ্ছে অ্যাবনর্মাল সাইন্স যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু টিউব ফিডিং বা আইভি ডেক্সট্রোজ দেওয়া লাগবে। কারণ কি, বাচ্চা হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। কিপ দ্য বেবি ভিটামিন কে ওরালি অর আইএম দিবেন, আর রুটিন নিওনেটাল কেয়ার তো যেগুলি আছে সেগুলি আমরা লিখবো, যে ড্রাই ক্লথ দিয়ে ঢেকে রাখা লাগবে, এসব নর্মাল গড বাঁধা কথাগুলো লিখে দিবেন। আচ্ছা, বি বলতেছে হাউ উইল ইউ প্রোভাইড ইন্ট্রাপার্টাম কেয়ার অফ দিস পেশেন্ট। ইন্ট্রাপার্টাম কেয়ার মানে কি, লেবার বা সিএস যেটা হোক সেই টাইমটা, আর হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ডটাও কিছুটা আসে। সো অবভিয়াসলি এরকম কোয়েশ্চেনে যখন দেখবেন একটা হাই রিস্ক প্রেগন্যান্সি আপনাকে দিচ্ছে, জিডিএম হোক, পিই হোক, প্রিক্ল্যামজিয়া হোক, ইক্ল্যামজিয়া হোক, একটা পয়েন্ট কিন্তু লিখবেন যে আপনারা পেশেন্টকে কাউন্সিলিং করছেন, কনসেন্ট নিচ্ছেন, কারণ এটাও আপনাকে মার্কস দিবে, ঠিক আছে? সো কাউন্সিলিং এন্ড কনসেন্ট টু বি টেকেন, এক্সপ্লেনিং দ্যাট দিস ইজ আ হাই রিস্ক প্রেগন্যান্সি এন্ড উই মাইট নিড ইন্টারভেনশন। ওকে, সো আপনারা জিডিএম এর জন্য যদি আমরা এলইউসিএস করি বা ইন্ডাকশনও করি, সেটা আমরা চাই early morning, first case এসবে করে দিতে। Patient should take their evening insulin or oral hypoglycemic agent in the preceding night. যেদিন আমাদের ডেলিভারি প্ল্যান তার আগের দিন ওনারা নিবে, আর মর্নিং ডোজ will be withheld. Secure IV line and monitor blood glucose level in the morning. আর ইনসুলিন হচ্ছে আমি ড্রিপে কখন ইউজ করবো, যদি মেনটেইনড না হয়, ব্লাড গ্লুকোজ যদি মেনটেইন না হয়, যেটা হচ্ছে আমরা একটু আগে এসবিএতে বললাম 4 থেকে 7 রেঞ্জে থাকা লাগবে, সেটাকে মেনটেইন করার জন্য আমরা প্রয়োজন হলে ইনসুলিন ড্রিপেও দিব, কিন্তু ফ্লুইডের সাথে দিব। হোল ব্লাড শুড বি অ্যাভেলেবল বিকজ জিডিএম এর পেশেন্টের পিপিএইচ হতে পারে। আমরা ভাইটাল সাইন্স দেখবো, ইনটেক আউটপুট দেখবো, ইউরিনারি কিটোন বডিজ দেখবো। ইন কেস স্পেশালি টাইপ 1 ডিএম পেশেন্টের জন্য বেশিরভাগ দেখা লাগবে। যখন পেশেন্ট আর্লি লেবারে, তখন আমরা 2 to 4 hours রেঞ্জে ব্লাড গ্লুকোজ চেক করতে থাকবো, আর অ্যাক্টিভ লেবারে থাকলে 1 থেকে 2 hours রেঞ্জে দেখবো। ইলেকট্রনিক ফিটাল মনিটরিং করবো আমরা, পার্টোগ্রাফ তো মেনটেন করা লাগবে, যেটা স্যাটিসফ্যাক্টরি প্রগ্রেস অফ লেবার হচ্ছে কিনা সেটা দেখতে। লেবার অ্যানালজেসিয়া দিব, পেশেন্টকে কখনোই আমরা বেশি পেইন বা কষ্ট দিতে যাচ্ছি না। আর সেকেন্ড স্টেজ অফ লেবারে কেয়ারফুল থাকা লাগবে, বিকজ পেশেন্টের হচ্ছে ট্রমেটিক পিপিএইচ হতে পারে, অ্যাটনিক পিপিএইচ হতে পারে, তাই না? কারণ জিডিএম এর পেশেন্টের কি হতে পারে, শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি লাগতে পারে। তো সেই তারপর জিডিএম এর যদি একটু বড় বেবি হয়, তখন কিন্তু অ্যাটনিক পিপিএইচ হতে পারে। তো এসবের জন্য আমাদের ভিজিলেন্ট থাকা লাগবে, এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। কিছু কিছু জিনিস থাকে আমরা খুব অবভিয়াস মনে করি বলে হয়তো লিখি না, কিন্তু সেগুলো কিন্তু লেখা লাগবে, যে কনসেন্ট নেওয়া, তারপর আমরা যে ট্রমেটিক পিপিএইচ, অ্যাটনিক পিপিএইচ নিয়ে কেয়ারফুল, এই পয়েন্টস গুলো লিখলেও কিন্তু আপনারা মার্কস পাবেন। হ্যাঁ, সো এগুলি একটু সুন্দর করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন কোয়েশ্চেন নাম্বার 3, একটা ছোট কনসেপ্ট থেকে দেওয়া হয়েছে, সেটা হলো খুবই ছোট করে লেখা, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছোট একটা কোয়েশ্চেনে আসার জন্য। হ্যাঁ, প্রাইমারি বেবিটা 35 ইয়ার্স, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে, টেম্পারেচার 104, টেম্পারেচার তাহলে রেজড, পালস হচ্ছে 150, ট্যাকিকার্ডিয়া, তাই না, অ্যাজিটেশন। She gives a medical history of having hyperthyroidism. After conceiving, she did not take any anti-thyroid drugs for fear of affecting the baby. You suspect she has thyroid storm. এটা যদি আমি নাও লিখতাম, আমি জানি আপনারা এটা ডায়াগনোসিস করতে পারতেন যে থাইরয়েড স্টর্ম হয়েছে, কারণ উনি মেডিকেশন নেন, তার মানে ওনার হাইপারথাইরয়েডিজম ইজ আউট অফ কন্ট্রোল, তাই না? সো আমরা হচ্ছে এই পেশেন্টটাকে, নাম্বার 1 কথা, থাইরয়েড স্টর্মের পেশেন্টের ম্যানেজমেন্ট হচ্ছে সে একটা আইসিইউ এডমিশন লাগবে। আর এই যে ট্রিটমেন্ট করি তার, সেটার নাম হচ্ছে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। হ্যাঁ, এরকম ছোট ছোট ডিটেইল কিন্তু মাঝে মাঝে এসপিএ তে চলে আসে, আর এরকম এসএকিউতে আসলে তো আপনার জন্য খুব ইজি মার্কস। হ্যাঁ, আমাদের খুব অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নেওয়া লাগে। কেন অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ? কারণ একসাথে আমরা অনেক মেডিকেশন দিই তাকে, যেটা নেক্সট পার্ট অফ দ্য কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে, যে হোয়াট আর দ্য 4 ফার্মাকোথেরাপিউটিক্স ইউ উইল নিড। ঠিক আছে, সো থাইরয়েড স্টর্ম হলে আমরা পেশেন্টকে ফার্মাকোলজিক্যাল এজেন্ট কি দিই, বিটা ব্লকার দিই, অ্যান্টিথাইরয়েড দিই, যেটা প্রোবেল থাইরোসিলও দেওয়া যেতে পারে, মেথিমাজোলও দেওয়া যেতে পারে, গ্লুকোজ আয়োডিন দেওয়া হয়, সলিউশনটা গ্লুকোকর্টিকয়েডস দেওয়া হয়। গ্লুকোকর্টিকয়েডস কি করে, তারা হচ্ছে পেরিফেরাল কনভার্সন হতে দেয় না, সেরাম T4 থেকে T3 হতে দেয় না, কারণ এই পেশেন্টটার কি হচ্ছে, তার হচ্ছে বডিতে এক্সেস
ফ্রি ফ্রি থাইরক্সিন হরমোন, রাইট? ফ্রি T3 বেশি তার। সো গ্লুকোকর্টিকয়েড আরো T3 যাতে না আসে সেটা এনশিওর করবে। থাইরয়েড স্টর্মের ট্রিটমেন্টে আর এটা একটু ছোট করে শিখে রাখবেন, কারণ থাইরয়েড স্টর্মের মর্টালিটি রেট কিন্তু 25%। এটা খুবই বড় একটা নাম্বার, তাই না? 25%। আচ্ছা, complications for the fetus in this situation. Complications for fetus in thyroid storm is the same as complications of fetus in hyperthyroid mother. তো তার যা যা হতো সেটাই হতে পারে, মিসক্যারেজ হতে পারে, প্রিটার্ম লেবার, স্টিল বার্থ, প্রি এক্লামশিয়া, IUGR, এসব হচ্ছে হাইপারথাইরয়েডের fetal complications। তো সেগুলি হতে পারে। আচ্ছা, Number 4, a fifth gravida, 35 years old, presented at booking, and her scan shows DCDA twins. In further visits, what are the information you would like to obtain from her future ultrasound scans? ঠিক আছে, টুইন প্রেগন্যান্সিতে আমাদের যে ফার্স্ট স্ক্যানটা, যেটাকে আমরা বলি বুকিং স্ক্যান, সেখান থেকে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পাই। আর ফিউচারে আপনারা যখন আল্ট্রাসাউন্ড করবেন, কিছু ফিচার্স কিন্তু আমরা সব প্রেগন্যান্সিতেই খুঁজি, সেগুলি আমরা খুঁজবো, যেমন ভায়াবিলিটি, প্রেগন্যান্সি ডেটিং, ফিটাল অ্যানোমালি, গ্রোথ মনিটরিং, এগুলো কিন্তু আমরা সব প্রেগন্যান্সিতেই দেখি। তো সেগুলি আমরা এমনি লিখতে পারবো। যেটা হচ্ছে টুইন প্রেগন্যান্সিতে ইউনিক, সেটা হচ্ছে কোরিওনিসিটি ডিটারমাইন করা, তাই না? সো কোরিওনিসিটি আমার বিশেষ অ্যাটেনশন দিয়ে দেখা লাগবে, যেহেতু এখানে দুটা ফিটাস, তাদের লাইভ প্রেজেন্টেশন দেখা লাগবে। দুটা ফিটাসের জন্য প্লাসেন্টা ঠিক কোথায় সেটা দেখা লাগবে, প্লাসেন্টাল লোকালাইজেশন, আর অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম দেখা লাগবে। এগুলি আমরা এমনিতেও শর্ট ফিটাসে দেখি। সো এই কোয়েশ্চেনটা যদি এমনও হতো আপনারা কখনো সামহাউ মিস হয়ে গেছে পড়াশোনায়, এটা কিন্তু আসলে আপনারা পারতেন। বেসিক্যালি আল্ট্রাসাউন্ডে আমরা কি কি দেখি সেটাই জিজ্ঞেস করা হচ্ছে। Achha, question C. What will be the intervals for serial ultrasound scans, and when will you perform Doppler velocimetry and for what purpose? এখানে আপনাকে তিনটা প্রশ্ন করা হয়েছে। একটা হচ্ছে যে আমরা টুইনের DCDA বলেন, MCDA বলেন, ওদের তো আমরা সিরিয়াল গ্রোথ আল্ট্রাসাউন্ড স্ক্যান করি, দেখতে কি কি দেখতে আমরা চাই দেখতে, যে দুইটা ফিটাস সমানভাবে বড় হচ্ছে নাকি, কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে নাকি। তাহলে এই ইন্টারভ্যালটা DCDA তো হচ্ছে সবচেয়ে ভালো, টুইনস এর মধ্যে সবচেয়ে ভালো আউটকাম হয় DCDA টুইনস এর। তাই এই ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড স্ক্যান করি 3 থেকে 4 সপ্তাহের ইন্টারভ্যালে। ঠিক আছে, আর ডপলার করা হয় কিসের জন্য? গ্রোথ, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, এসব দেখার জন্য। তো সেটা করা হবে from 30 to 32 weeks DCDA এর জন্য। আর ডপলার ভেলোসিমেট্রি পারপাস মেইনলি হচ্ছে, নরমালি সিঙ্গলটন প্রেগন্যান্সিতে আমরা IUGR দেখি, টুইনেও তো আমরা IUGR-ই দেখবো মাল্টিপল প্রেগন্যান্সিতে। আর মাল্টিপল প্রেগন্যান্সিতে ইউনিক একটা কমপ্লিকেশন আছে, সেটার জন্য আমরা ডপলার করি, সেটা হচ্ছে টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন ডি, হোয়াট উইল বি দ্য টাইমিং অফ হার ডেলিভারি? ডেলিভারি DCDA টুইনের জন্য হচ্ছে 37 উইকস কমপ্লিট হলেই আমরা করে ফেলবো। ঠিক আছে, এখন হচ্ছে কোয়েশ্চেন 5. Mrs. Shampa, 28 years old, has presented with history of 3 recurrent pregnancy losses. After thorough evaluation, she is diagnosed as hypothyroid. So, একটা RPL এর পেশেন্ট আসছে। RPL এর চ্যাপ্টার যদিও এটা না, এটা হচ্ছে হাইপোথাইরয়েড এর রিলেশনে এই কোয়েশ্চেনটা আসছে। সো হাইপোথাইরয়েড কিন্তু আনকন্ট্রোল করে RPL হবে, তাই না? তো এখন প্রথম কোয়েশ্চেন বলেছে যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং এ কি বলা হবে। নাও, আপনি যখন একটা পেশেন্টের, এটা আপনারা অস্পির জন্য জেনে রাখেন, যে একটা পেশেন্টকে যখন প্রি কনসেপশনাল কাউন্সিলিং দিবেন, সেই পেশেন্টটার যদি এরকম হয় যে সে কনসিভ করে তার মিসক্যারেজ হচ্ছে, তার অবস্টেট্রিক হিস্ট্রিটা ভালো না, তাহলে কিন্তু আপনার প্রি কনসেপশনাল কাউন্সিলিং এর প্রথম একটা পয়েন্টই চলে আসবে, তাকে কজ বোঝানো, তাই না? যে তার সাথে এটা কেন হচ্ছে। তার আমরা দেখছি যে হাইপোথাইরয়েডিজম। আর তো যেহেতু কোনো ইনফরমেশন দেয়া হয় নাই, আমার এখানে ফার্দার জানা লাগবে যে তার হাইপোথাইরয়েডিজমটা কি কন্ট্রোলড নাকি না। বিকজ আনকন্ট্রোলড হাইপোথাইরয়েডিজম হলে কি হবে, এরকম প্রেগন্যান্সি লস হবে। এখানে আমাদের কোয়েশ্চেনে বলা নাই, কিন্তু 3টা যদি RPL হয়ে থাকে, স্পেশালি ইন আ পেশেন্ট হু ইজ only 28 years old, আমার কিন্তু মাথায় আসা উচিত যে তার থাইরয়েড স্ট্যাটাস হয়তো কন্ট্রোলড না। সো আমার প্রথম হচ্ছে তাকে কজ বোঝানো, যে তার যে হাইপোথাইরয়েডিজম, এটা হচ্ছে ব্যাড একটা অবস্টেট্রিক হিস্ট্রির সাথে রিলেটেড, তাই না? আমরা তাকে এই কজটা এক্সপ্লেইন করব, তাকে হচ্ছে আমরা নর্মাল লেভেলস শিখাই দিব,
যে TSH কত রেঞ্জে থাকা লাগবে, FT3 FT4 কত থাকা লাগবে, দেন তার সাথে এটাও ডিসকাস করা লাগবে যে ওনার হাইপোথাইরয়েডিজমটা আসলে কেন, এটার আমরা ইনভেস্টিগেশন করতে পারি ফার্দার, যে তার কেন, যাতে কজ বের করলে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। তারপর হাইপোথাইরয়েডের যে কমপ্লিকেশনস গুলো, এগুলি আমার পেশেন্টকে টিচ করা লাগবে, কেন, যাতে এটা হচ্ছে পেশেন্টকে নলেজ, যখন পেশেন্ট নলেজ পাবে যে তার একটা কন্ডিশনের জন্য তার RPL হচ্ছে, তার অসুবিধা হচ্ছে, দে উইল হ্যাভ দ্য মোটিভেশন টু ট্রিট, রাইট? আর যে কোনো ডিজিজের কথা আমরা যখন শিখাই পেশেন্টদের, আমার ডেফিনেটলি কমপ্লিকেশনস বলে দেওয়া লাগে। সবসময় প্রিকনসেপশনাল কাউন্সিলিং অনেক ব্রড একটা আনসার হয়, এই জন্য দেখবেন পরীক্ষায় হয়তো একটার বেশি দিবে না, কিন্তু প্রিকনসেপশনাল কাউন্সিলিং হতে হয় অনেক ইলাবোরেট, একদম আমাদের খুব সবকিছু বুঝিয়ে দেওয়া লাগে। সো তাকে যখন আমরা হাইপোথাইরয়েডের কজ বলবো, নর্মাল লেভেল বলবো TSH FT3 FT4 এর, তাকে আমরা কমপ্লিকেশনস শিখাই দিব, যেটার মধ্যে একটা মিসক্যারেজ তো একটা কমপ্লিকেশন, তাই না, আনকন্ট্রোল হাইপোথাইরয়েডিজম, এন্ড তাকে আমরা ট্রিটমেন্ট অপশনস বলবো যাতে সে অপটিমাম একটা ইউথাইরয়েড স্টেটাসে আসে, তারপর সে কনসিভিং এর চিন্তা করে, তাই না? এই জন্য আমরা এগুলি তাকে শিখিয়ে দিই। How will you manage her during a future pregnancy when she conceives? তাহলে এই পেশেন্টটা যখন কনসিভ করবে তখন আমাদের কি কি ম্যানেজমেন্টে আসবে, তার বুকিং বা প্রথম ভিজিটেই আমরা তাকে নর্মাল লেভেল শিখাই দিব, যে ইচ ট্রাইমেস্টারে তার কত TSH রাখতে হবে, তার হচ্ছে ট্রিটমেন্ট অপশনস কি থাকবে। ইউজুয়ালি হাইপোথাইরয়েড পেশেন্টকে আমরা কি দিব, থাইরক্স দিব, সেই থাইরক্সটা তাকে তার ডোসেজ আমরা ঠিক করবো TSH এর লেভেলের উপর বেস করে। তারপর তাকে অ্যাডভাইস করবো রেগুলার অ্যান্টিনেটাল চেকআপে থাকতে, তার TSH এর ফলো আপটা তাকে শিখাই দিতে হবে, যে ইট উইল বি অ্যাট 4 to 6 weeks, হ্যাঁ, 4 to 6 weeks ইন্টারভালে সে TSH টা রিপিট করবে। কারণ কি, তখন আমরা বুঝতে পারবো যে তার যে ডোজে থাইরক্সিন পাচ্ছে সেখানে এটা কন্ট্রোল হচ্ছে নাকি, যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা ডোজ বাড়াবো, এই জন্য এগুলি আমরা তাকে শিখাই দিব। অ্যান্ড অলসো তার রেগুলার আলট্রাসোনোগ্রাফিক সার্ভিলেন্সে থাকতে হবে, যাতে এনি ফিটাল কম্প্রোমাইজ, এনি ফিটাল ইস্যু আমরা যাতে সেগুলিকে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? তো এগুলি হচ্ছে আনসার্স। এখন আপনারা হচ্ছে এই সলভ শিটটা যদি জোগাড় করেন, এরকম আপনারা এরকম একটা ফরম্যাট ইউজ করে আরো ডিটেইলস চাইলে অ্যাড করবেন কোয়েশ্চেনে, তাহলে আপনাদের দেখবেন ইনশাআল্লাহ এসকিউ তেও ভালো মার্কস পাবেন। এখানে লিখে দেওয়া যেত, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা এটাতে আরো অ্যাড করেন, তাহলে যেটা আর কি প্র্যাকটিস চলে আসবে একটা, যে আমরা কি কি পয়েন্টস লিখি। এখন ক্লাসে তো বেশি মানুষ ছিল না, এখন একজন আসছেন মনে হয়। আচ্ছা, যাই হোক, সলভ শিটটা অ্যাভেলেবল থাকবে, যদি কোনো SBA কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় আপনারা মেন্টরসদের গ্রুপে মেনশন করে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? থ্যাংক ইউ ফর লিসেনিং। তাহলে আমরা এখন ক্লাসটা শেষ করে দিচ্ছি। আপনাদের পরীক্ষার জন্য অল দ্য ভেরি বেস্ট, গুড উইশেস ফর দি এক্সাম, ইনশাআল্লাহ সবাই খুব ভালো করবেন। আচ্ছা, তাহলে আজকে একটু পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, শেষ করে দিচ্ছি।